রমিশা ধর্ষণ হত্যার 5 দিনের চার্জশিট। অভিযুক্ত সোহেল স্বপ্না দম্পতি ঈদের ছুটির মধ্যেই বিশেষ আদালতে শুরু হবে বিচার। 7 দিনে শেষ করার প্রত্যাশা। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান। স্বার্থ রক্ষা করে হবে চুক্তি। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর। দিনে দিনে ভয়ঙ্কর হচ্ছে হাম। নিভে গেল আরও 16 শিশুর প্রাণ। নতুন ভর্তি প্রায় 1,500। জেলা পর্যায়ে শনাক্তে বিলম্ব। ঢাকায় আসার আগে সংকটাপন্ন রোগী। কক্সবাজারের আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি। অল্পের জন্য রক্ষা। বুলেট বিদ্ধ সহযোগী। হামলার পর পালানোর সময় আটক 2। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহতি ইসলাম ধ্রুব। 5 দিনের মধ্যেই দেয়া হলো রমিশা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট। সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অপরাধের সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। মামলায় সাক্ষী করা হয়েছে 15 জনকে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঈদের ছুটির মধ্যে বিশেষ আদালতে 5 থেকে 7 দিনের মধ্যে শেষ করা হবে রমিশা হত্যার বিচার কাজ। 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনা নাড়িয়ে দেয় দেশের প্রতিটি মানুষকে। দ্রুত বিচারের দাবিতে ফুঁসে ওঠেন সর্বস্তরের জনতা। ঘটনার 2 দিন পর পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেন দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করার প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি রক্ষায় দ্রুতগতিতে চলে তদন্ত শেষে রোববার বিকেলে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন তদন্ত কর্মকর্তা। 47 পৃষ্ঠার অভিযোগপত্রে তুলে ধরা হয় শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার বর্ণনা। সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অপরাধের সহযোগিতার অভিযোগ আনা হয় এতে। আদালত চার্জশিট গ্রহণ করে এই মামলাটা বিচারের জন্য বিচারিক আদালতে বদলি করবে। মামলা যদি চার্জশিট গ্রহণ করে বদলি হয়ে যায়, দেন এই মামলার বিচার কার্য চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে। বিচারিক আদালতে মামলা দ্রুত নিষ্পত্তি হলেও যেন আপিল বিভাগে আবেদনের মাধ্যমে রায় কার্যকরে বিলম্ব না হয় সেজন্য বিশেষ আপিল শুনানির ব্যবস্থার পরামর্শ দেন আইনজীবীরা। 25 সালের সংশোধনী আইন এটাতে থাকেন, আর বাকি কিছু দেখার দরকার নাই। 90 কর্মদিবস তো লিখাই আছে, এটা মানতে সমস্যা কি? সেখানে আপনাদের ডিএনএ বের করতে ডিএনএ আসতেই 7 মাস লাগে। এই জন্যই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এদিকে সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 5 থেকে 7 দিনের মধ্যে শেষ করা হবে রামিসা হত্যা বিচার কাজ। এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন, কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। এখনো হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সব কিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। গেল 19 মে রাজধানীর পল্লবীর বাসায় রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করলে আদালতে তারা দায় স্বীকার করে জবানবন্দি দেন। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছে তার কাছে। সিয়াম, ঘণ্টাখানেক আগে শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে এবং এই চার্জশিটটি যখন দাখিল করা হয় তখন আদালত সেই চার্জশিটটি গ্রহণ করে এটাকে দ্রুত নিষ্পত্তির জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এটাকে বদলি করা হয়। এবং এই চার্জশিটে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে যে আসামি সোহেল রানা, সেই সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে সে শিশু রামিসাকে প্রথমে এখানে তাকে ধর্ষণ করে এবং যাতে এই তার অপরাধ সে লুকাতে পারে সেই জন্য সে পরবর্তীতে রামিসাকে নৃশংসভাবে হত্যা করে এবং এই পুরো ঘটনাতে সোহেল রানার স্ত্রী স্বপ্না তাকে সহযোগিতা করে। তো এই দুইজনের বিরুদ্ধে এই অভিযোগগুলো এনে চার্জশিট দাখিল করা হয়। এই 47 পৃষ্ঠার চার্জশিটে 15 জনকে আসামি করা হয়েছে এবং সেই যেখানে যে ডিএনএ টেস্টের যে রিপোর্ট পাওয়া গেছে সেই ডিএনএ টেস্টের রিপোর্টেও সোহেল রানার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে এবং সোহেল রানা এর আগেই এই পুরো ঘটনার সে দায়
স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন 164 ধারায়। তো এখন পর্যন্ত সোহেল রানাকে আমার পিছনে যে গারদখানা, সেই গারদখানায় রাখা হয়েছে এবং তাকে কিছুক্ষণের মধ্যেই বিচারিক আদালতে তোলা হবে। বিচারিক আদালতে আমরা যতটুকু দেখেছি যে সেখানে প্রসিকিউশন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন আজকের অভিযোগ গঠন শুনানির জন্য, এবং অভিযোগ গঠন শুনানির মাধ্যমে আজই এই মামলার বিচার শুরু হবে। এবং এই মামলার বিচার শুরু হলে যে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে 5 থেকে 7 দিনের মধ্যেই সাক্ষ্য গ্রহণ এবং পরবর্তী কার্যক্রমের মাধ্যমে এই মামলা দ্রুত নিষ্পত্তির দিকে এগিয়ে যাবে বলে প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছেন। তো রামিসা হত্যা মামলার এই ছিল আমার কাছে সর্বশেষ। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার 47 পৃষ্ঠার চার্জশিট দেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। একের পর এক নির্যাতনের ঘটনা সামনে আসলেও বিচার পৌঁছাচ্ছে না ভুক্তভোগীদের দরজায়। দীর্ঘসূত্রতা, ঝুলে থাকা মামলা আর ধীরগতির বিচার প্রক্রিয়া যেন অপরাধীদের জন্য তৈরি করছে নীরব প্রশ্রয়। বিচার বিভাগের উপর ধীরে ধীরে সাধারণ মানুষের মাঝেও আস্থার সংকট তৈরি হচ্ছে। ফাহরিয়া ফারুকের প্রতিবেদন, ছবি তুলছেন সাইফুল ইসলাম। যে বয়স প্রজাপতির ডানায় ভর করে ছুটে বেড়ানোর, রঙিন শৈশব নিয়ে পৃথিবীটাকে আবিষ্কার করার, সে ফুল ফোটার আগেই কেড়ে নিল অমানুষদের হিংস্র থাবা। রামিসা, আসিয়া, মুনতাহা, লামিয়ারা ছিল সম্ভাবনার সেসব ফুল। মানুষরূপী হায়েনার থাবায় অঙ্কুরেই যাদের হয়েছে জীবনের ইতি। ধীরে ধীরে কমে আসে প্রতিবাদের স্রোত। একটার পর একটা ঘটনায় বিস্মৃতির অতলে হারিয়ে যায় আগের নির্মমতার গল্প। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত 4 মাসে দেশের অন্তত 118 শিশু ধর্ষণের শিকার। এদের প্রত্যেকের বয়স 7 থেকে 12 বছরের মধ্যে। 2025 সালে ধর্ষণের শিকার 323 শিশু, যাদেরও বয়স 4 থেকে 18 বছর। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন 2000 অনুযায়ী 180 কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান থাকলেও বাস্তবে একটি মামলা শেষ হতে গড়ে সময় লাগে 3 বছর 7 মাস। যদি আমার রাস্তায় কিছু একটা হয়, তখন আমি বিচার বিভাগের কাছে কি চাইবো? বিচার কি আদৌ কি হবে? অনেক হাই প্রোফাইল ভিকটিম না হইলে কেসটা একটু কয়েকদিন পরেই ডিমিলিশ হয়ে যাচ্ছে। দেশের মানুষ বা যারা মানে সরকারে আছেন বা যারা দায়িত্বে আছেন, তাদের উপর আসলে ভরসার জায়গাটা আসলে নেই বলা যায়। বিশেষজ্ঞরা বলছেন, মামলা সংখ্যার অনুপাতে বিচারক সংখ্যার ঘাটতিতে চাপ সামাল দিতে পারছে না দেশের বিচার বিভাগ। যখন একজন আসামি আপিল করে হাইকোর্টে, তখন কিন্তু নিম্ন আদালতের যে রায়টা সেটা স্টে হয়ে থাকে। কারণ একজনকে যদি আপনি মৃত্যুদণ্ড দেন, পরে যদি আপিলে দেখা যায় যে সে মৃত্যুদণ্ড পাবে না, আপনি তো তাকে আবার ফেরত নিয়ে আসতে পারবেন না। অভিযোগের ভিত্তিতেই সাথে সাথে সাজা কার্যকর করার যেই ডিমান্ড আসতেছে, এই ডিমান্ডটা আসলে আসতেছে ফ্রাস্ট্রেশন থেকে, কিন্তু এটা বাস্তবসম্মত না। যেই মামলাগুলো আসলে সবার বিবেককে নাড়িয়ে দেয়, সবাইকে অনেক বেশি ভাবিয়ে তোলে, সেই রকম বেছে বেছে দেখা যায় কিছু মামলা তাড়াতাড়ি রায় হচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে তারা তো ভিকটিম, অন্যরা যে ভিকটিম না তা তো না। ন্যায় বিচার কোনো বিশেষ দয়া নয়, এটি প্রতিটি নাগরিকের অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করা বিচার বিভাগেরই দায়িত্ব। আইনের বেড়াজালে আটকে থাকা বিচারহীনতার এই সংস্কৃতি অপরাধীদের করে তুলছে আরও সাহসী। আজ যদি এই 118 জন শিশুর দ্রুত বিচার নিশ্চিত না হয়, তবে আগামীর বাংলাদেশের বিচার বিভাগের উপর কতটুকু আস্থা রাখবে দেশের জনগণ, সে প্রশ্ন আজ সবার। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্যদিবসে ঘোষণা করেছেন আদালত। অভিযুক্ত যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। দুপুরে রায় ঘোষণা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম। মামলার বিবরণী থেকে জানা যায়, 2025 সালের 16 জুন বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিল শিশু সন্তান। এই সময় শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত শাকিল। ওই দিনই গাংনী থানায় ধর্ষণ মামলা করেন শিশুটির পিতা। আসামি শাকিল হোসেনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড রায় ঘোষণা দিয়েছে। সেই সাথে 3 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর জেল। এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এদেশে শিশুর প্রতি যে সহিংসতা, সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে।
বান্দরবানে 5 বছরের শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সকালে থানচির নতুন পাড়া এলাকা থেকে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে আটক করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় ত্রিপুরা সম্প্রদায়ের শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বিজয়। অসুস্থ অবস্থায় নিজেই বাসায় গিয়ে পরিবারকে জানালে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে দেয়। থানচি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। আপিল বিভাগে পর্যাপ্ত বিচারক না থাকায় বিচার ব্যবস্থা স্থবির হয়ে গেছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবউদ্দিন খোকন। দুপুরে অ্যানেক্সে ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। রামেশার মতো স্পর্শকাতর মামলা দ্রুত আপিল নিষ্পত্তিতে বিশেষ বেঞ্চ গঠনের আহ্বান জানান তিনি। আমরা সুপ্রিম কোর্ট দাবি করছি নেকাদের ঘটনার জন্য স্পেশাল বেঞ্চ করতে হবে, তাড়াতাড়ি সে আপিল নিষ্পত্তি করতে হবে, রায় কার্যকর করতে হবে। বিচারক নিয়োগ না দেওয়ায় স্বল্পতার কারণে সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন অনেকটা স্থবির হয়ে গেছে। জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিকে গুরুত্ব দিচ্ছে সরকার। জাতীয় সংসদের ছাদে সৌরশক্তি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে দেশ। চিফ হুইপ জানান, ধীরে ধীরে জেলা উপজেলা পর্যায়ের সব সরকারি ভবনে সোলার প্যানেল বসানো হবে। বিদ্যুতের চাহিদা বাড়ছে ক্রমাগত। গ্রীষ্মকালে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তৈরি হয় হিমশিম অবস্থা। লোডশেডিং নিয়ে আলোচনা হয়েছে সংসদের প্রথম অধিবেশনেও। রোববার সংসদে সোলার প্যানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক সংসদে এ কার্যক্রম প্রমাণ করে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। জলবায়ুর কষাঘাতে জর্জরিত বাংলাদেশ, তাই পরিবেশ বান্ধব জ্বালানির বিকল্প নেই বলেও জানান তিনি। সৌরবিদ্যুৎ কার্যক্রমে নাগরিকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা, এবং সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ। পরে সংসদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে চিফ হুইপ জানান, বিদ্যুতে স্বাবলম্বী হতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে সরকার। ধীরে ধীরে জেলা উপজেলা পর্যায়ের সব সরকারি ভবনেই সোলার প্যানেল বসানো হবে। সরকারিভাবে যেসব ছাদ আছে, বিভিন্ন প্রজেক্ট আছে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা সোলার প্যানেল সরকারি তরফ থেকে করানো হবে। ব্যক্তি পর্যায়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে, কলকারখানা আছে, সেই সব যদি তারা করতে চান তাহলে সেই সবগুলো করার তারা করবেন। সরকার যাতে যতখানি সহযোগিতা করা দরকার যে পদ্ধতিতে সেটা করবেন। আগামী অধিবেশনে বাজেটের পাশাপাশি বিদ্যুতের সমস্যা সমাধানেও আলোচনা হবে বলেও জানান সরকারি দলের চিফ হুইপ। আমরা গতকালকে ছাদে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সিদ্ধান্ত হয়েছে সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। 26টি ব্লকে অনুসন্ধানে রফতানি সহ নানা সুযোগ সুবিধা রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানান, দেশের স্বার্থ রক্ষা করেই বিদেশে কোম্পানির সঙ্গে চুক্তি সই করা হবে। আরও জানান, দরপত্রে সুযোগ রাখা হলেও দেশের চাহিদা মেটানোর পরই রফতানির সিদ্ধান্ত নেওয়া হবে। 16 বছর আগে প্রতিবেশী দেশের সঙ্গে সমুদ্রের সীমানা নির্ধারণ হলেও এতদিনেও সেখানে অনুসন্ধানের মাধ্যমে খনিজ সম্পদ আহরণ করতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে বছরের পর বছর ধরে দেশে গ্যাস সংকটের সঙ্গে বেড়েছে আমদানি নির্ভরতা। এ অবস্থায় সমুদ্রের অগভীর এলাকায় 1 থেকে 11 ও 15 নম্বর ব্লক এবং গভীর সমুদ্রের 8 থেকে 22 নম্বর পর্যন্ত মোট 26টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিনিয়োগ আকর্ষণে বিদেশি কোম্পানির জন্য শর্ত শিথিল ও বেশ কিছু সুযোগ সুবিধা থাকছে। বিশেষ করে সমুদ্রে তেল বা গ্যাস পেলে সেটি পেট্রোবাংলা নিতে না চাইলে বিদেশে রপ্তানি বা দেশেই অন্য পক্ষের কাছে বিক্রির সুযোগ থাকবে। সেক্ষেত্রে গ্যাস বা তেলের দাম নির্ধারণ হবে আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সমন্বয় করে। তবে দেশের স্বার্থ রক্ষা করেই সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। দীর্ঘদিন ধরে পড়ে থাকা আমাদের সমুদ্রবক্ষের যে গ্যাস ব্লক সেটা এক্সপ্লোর করবার জন্য আমরা অফশোর বিডিং রাউন্ড 2026 আমরা আজকে 6টি জাতীয় দৈনিকের মাধ্যমে আমরা এটা অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করেছি। অতীতের যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল আমাদের এই টেন্ডার ডকুমেন্টে সেগুলো সংশোধন করে আমরা কাজ করবার চেষ্টা করছি। যা কিছু হবে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করেই আমরা করব। দেশের আইন মেনেই তেল গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সইয়ের কথা জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। রপ্তানির সুযোগ রাখা হলেও দেশের চাহিদা মেটানোর পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সমুদ্র বিজয় হয়েছে, তাই নিয়ে অনেক লাভালাভি হয়েছে, সমুদ্রের নিচে কি আছে সেটাও নিয়ে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সেখান থেকে যে আহরণ করতে হবে সেটা বোধহয় ভুলে গেছিল। দেশের আইন কানুন মেনে বিডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো। আন্তর্জাতিকভাবে উত্তোলনের যেসব কন্ট্রাক্ট আছে সেগুলোকে বিশ্লেষণ করেই আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা এই কন্ট্রাক্টগুলো করব। সব প্রক্রিয়া শেষ করে 2027 সালের শেষ দিকে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান শুরু করা সম্ভব হবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলির লক্ষ্যভ্রষ্ট হয়ে তিনি রক্ষা পেলেও আহত হন আরেকজন। হামলা চালিয়ে পালানোর সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ। কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণ রোববার বেলা 11:30টার দিকে আদালত চত্বরে হঠাৎ গুলির শব্দ, ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হাজিরা দিতে আদালতে আসেন সাবেক ইউপি সদস্য ও জিলনজাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও তার সহযোগীরা। আগে থেকে আদালত প্রাঙ্গণে অবস্থান নেয় দুর্বৃত্তরা। লিয়াকত আলী ও তার সহযোগীরা আদালত চত্বরে পৌঁছাতেই তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হলে দ্রুত হামলাকারীদের একজনকে ধরে ফেলেন লিয়াকতের লোকজন। এ সময় গুলিবিদ্ধ হন মঈনুদ্দিন নামে এক ব্যক্তি। পরে অন্য দুর্বৃত্তরা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন আরও একজনকে ধরে ফেলে পুলিশ। আমি বাইক নিয়ে বাইকে উঠছি, মেম্বার গাড়িতে উঠবে, ওই সময় গুলি করতেছে মেম্বারকে। তারপর আমরা 4-5 জন ছিলাম, আমরা বাইক দাম করে ফেলে ওদেরকে ধরে ফেলছি, একজনকে ধরে ফেলছি বন্দুক সহ। এদিক থেকে একটা ছেলে আইসে লিয়াকত নম্বরের কি গায়ে গুলি ধরছে, গুলি একটা ফায়ার দিয়ে দিছে, সরে গেছে। এদিকে কারা এই হামলার সঙ্গে জড়িত এবং হামলার কারণ খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা তল্লাশি অভিযান অব্যাহত আছে, আমরা 2জন আটক করছি। এই ব্যাপারে আমাদের তল্লাশি অভিযান অব্যাহত আছে, পরবর্তীতে বিস্তারিত জানা যাবে। আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় সাধারণ মানুষ, আইনজীবী ও বিচার প্রার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে নিরাপত্তা নিশ্চিত করা যথোপযুক্ত বা সময়ের দাবি আমাদের, এবং আরো অধিক নিরাপত্তা নিশ্চিত করা উচিত। এখানে গুলিবিদ্ধ মঈনুদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে চট্টগ্রামে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও থাকছে, বান্দরবানের নাইখংছড়িতে মিয়ানমার সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ, প্রাণ গেল 3 বাংলাদেশের। সীমান্তে টহল জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছেন নগরবাসী। যাত্রার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন এম এ আজিম এবং সরাসরি শুরুতেই যাচ্ছে আজিমের কাছে। ঈদের জন্য আজ শেষ কর্মদিবস ছিল এবং আজকের পর কালকে থেকে কিন্তু আসলে ঈদের যে ছুটি সেটি শুরু হবে এবং আজকে শেষ কর্মদিবসে আসলে কাজ শেষ করেই বলা চলে যারা নারীর টানে বাড়ি ফিরবেন তাদের যে ঘরমুখী যে যাত্রা, সেই যাত্রাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালের পরিস্থিতি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, সেক্ষেত্রে এখানে কিন্তু যে পন্টুনগুলো রয়েছে সব পন্টুনেই কিন্তু হাজারো মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। দক্ষিণাঞ্চল
দক্ষিণাঞ্চলের নদীপথে এবং তারা সেই লঞ্চগুলোতে তারা উঠছেন এবং জায়গা নিচ্ছেন এবং কিছুক্ষণ পর থেকে কিন্তু আসলে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। দক্ষিণাঞ্চলের যে রুটগুলোতে আসলে বিকেল থেকে লঞ্চগুলো ছাড়ে সেগুলো কিন্তু বৃষ্টি বিড়ম্বনায় বলা চলে যে কিছুটা বিলম্ব হতে পারে আজকে, কারণ আমরা দেখেছি কিছুক্ষণ আগে BIWTA থেকে ঘোষণা করা হয়েছে মাইকিং করে যে এই যে আবহাওয়া এবং ঝোড়ো বৃষ্টির একটি সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনায় যাতে এই মুহূর্তে কোনো লঞ্চ এখান থেকে না ছেড়ে যায়। এবং আরও একটি কারণ তারা বলছেন যে অনেকেই কিন্তু এই বৃষ্টির কারণে আসলে নির্ধারিত সময়ে আসলে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে আসলে পৌঁছাতে পারছেন না, যার ফলে লঞ্চগুলোকে যে নির্ধারিত যে সময় বেঁধে দেওয়া হয়েছিল সেই সময় থেকে বিলম্ব করে ছাড়ার জন্য তারা বলছেন। এবং আমরা দেখেছি যে অনেকেই কিন্তু এখানে আসছেন বৃষ্টি ভিজে এবং এখানে এসেও যে আসলে তুমুল যে বৃষ্টি সেই কারণে কিন্তু আসলে অনেকক্ষণ ধরে লঞ্চে উঠতে পারছিলেন না এবং বৃষ্টি কিছুটা কমে আসায় এখন কিন্তু আমরা দেখছি যে লঞ্চগুলোতে তারা যাত্রীরা উঠছেন এবং পন্টনে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যাত্রীদের অসংখ্য ভিড় আপনারা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন এবং এটি কিন্তু আসলে সন্ধ্যার পরে আরও বাড়বে সেই ধারণা কিন্তু সবাই করছেন, কারণ সন্ধ্যার পরে আরও লঞ্চগুলো ছেড়ে যাবে। তো এই ছিল সদরঘাটের সর্বশেষ অবস্থা। এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে আছেন কামরুল হাসান। আমরা রেল যাত্রার খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। যাত্রার আনুষ্ঠানিক এই যাত্রার আজকে প্রথম দিন, ইতিমধ্যেই কিন্তু আমরা এই বিমানবন্দর রেল স্টেশনে যেটি দেখতে পেয়েছি বেশ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এই রাজধানী ছাড়ছেন যারা ঈদে স্বজনদের সঙ্গে বাড়িতে তাদের ঈদ আনন্দটুকু ভাগাভাগি করতে যাবেন। আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে আমার ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন বৃষ্টি উপেক্ষা করে কিন্তু বিমানবন্দর যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেলওয়ে স্টেশনে যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছে এবং তারা অপেক্ষায় আছেন কখন আসলে তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্যে যে ট্রেন সেই ট্রেনটি ফিরে আসবে এবং তারা সুশৃঙ্খলভাবেই এই ট্রেনে উঠে যাবে। একটু জানাতে চাই, আজকে সকালে কিন্তু সড়ক পরিবহন মন্ত্রী কিন্তু কমলাপুর বিমানবন্দর স্টেশন পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তিনি যাত্রা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর স্টেশন থেকে সবশেষ তথ্য। রেল স্টেশন ও লঞ্চঘাট থেকে ঈদ যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল এবং আজিম। অন্য প্রসঙ্গ, রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল ও স্বপ্না দম্পতিকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। আগামী 1 জুন হবে অভিযোগ গঠনের শুনানি। এই মুহূর্তে ঢাকার CMM আদালতে ব্রিফিং করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, সরাসরি যাচ্ছে সেখানে। তাকে এই ধর্ষণ এবং হত্যায় যে সহযোগিতা করেছে স্বপ্না আক্তার না স্বপ্না খাতুন, তার আইডি নাম অনুসারে স্বপ্না খাতুন, তাকে এবং নারী শিশু নির্যাতন দমন আইনে 9(2) এবং 30 এই ধারা দণ্ডবিধির 201 এবং 34 ধারায় এই অভিযোগপত্রটি দাখিল করা হয়েছে। এখানে 9(2) ধারায় যদি দর্শন বা উক্ত দর্শন পরবর্তী অন্যবিধ কার্যকলাপের ফলে দর্শনের শিকার নারী বা শিশুর মৃত্যু ঘটে, তখন এই এখানে প্রয়োগ করা হয়। তো সেহেতু 1 নম্বর আসামি সোহেল রানা সেই দর্শন করে এবং দর্শনের ফলে করে ফেলেছে, তাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছে, ফলে তার মৃত্যু হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে তার স্ত্রী স্বপ্না আক্তার সে যেহেতু তাকে এই কর্মের জন্য সহযোগিতা করেছে, তার বিরুদ্ধে এই 30 ধারা হত্যা করার সময় এটাকে ফেলার জন্য যদি এই ধরনের কার্যকলাপ করা হয়, সেটাতে আমাদের দণ্ডবিধির 201 ধারা, এই ধারায় 1 নম্বর আসামি সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং
রমেশ ধর্ষণ ও হত্যা মামলা প্রসঙ্গে কথা বলছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। এদিকে জমে ওঠার অপেক্ষায় রাজধানীর কোরবানির হাট, তবে জমজমাট ঢাকার বাইরের বিভিন্ন জেলার পশুর হাট। এই মুহূর্তে উত্তরার দিয়াবাড়ি হাটে আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন এবং নওগাঁয় আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি শুরুতেই যাচ্ছে তোফাজ্জলের কাছে। তোফাজ্জল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সাথে সাথে রাজধানীর দিয়াবাড়ির যে গরুর হাট রয়েছে সেই গরুর হাটের মধ্যে মানুষের সমাগম বাড়তে শুরু করেছে। দুপুরে যে তীব্র গরম ছিল, বিকেলের সেই বৃষ্টি সেই গরমের তীব্রতা কমিয়ে দেওয়াতে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে এবং মানুষ কেনাকাটাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানে। তবে এখানে হাটের মধ্যে বৃষ্টির পরে যে পানি জমেছে সেই পানি অপসারণ করতে দেখেছি আমরা, কিন্তু পানি অপসারণ করতে যে সময় লাগছে সেই সময়তে ব্যাপারীরা কিছুটা শঙ্কার মধ্যে আছেন, কারণ পর্যাপ্ত বৃষ্টির প্রোটেকশনের ব্যবস্থা না থাকাতে গরু ভিজেছে এবং সাথে যে অবস্থা তৈরি হয়েছে পানি এবং কাদাতে, সেই অবস্থার জন্য তারা কিছুটা শঙ্কায় রয়েছেন। তবে এই কাদা মাটি এবং বৃষ্টি উপেক্ষা করেও মানুষ কোরবানির পশু কেনার জন্য হাটে এসেছেন এবং তারা নিজেদের পছন্দ মতো দরদাম করে কোরবানির পশু কিনছেন। বিশেষ করে এই হাটটিতে গরুর আধিক্য দেখা গেছে। দেশের বিভিন্ন স্থান থেকে গরু এসেছে, গরু নিয়ে ব্যাপারীরা এসেছেন এবং তারা নিজেদের মতো করে বিক্রি করার চেষ্টা করছেন। কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকতে দেখেছি। আপনারা জানেন যে সিটি কর্পোরেশন থেকে 100 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পুরো শহরের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় তারা নজরদারি করছেন এবং বিভিন্ন জায়গায় তারা চেকপোস্ট বসিয়েছেন এবং তারা তাদের মতো করে কাজ করছেন। আমরা এখন চলে যাব নওগাঁতে। আমাদের আরেক সহকর্মী আছেন এমআর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। তৃণমূল খামারি বাহারি জাতের গরু এবং সেই সাথে ব্যাপারীর একেবারে সরব উপস্থিতি এই মুহূর্তে এই হাটে আমরা দেখছিলাম। দুপুর পর থেকেই অসংখ্য গরু এবং এই কেনা বেচার যে জমজমাট কারবার পুরো একেবারে মিলন মেলায় পরিণত হয়েছে হাটটি। আমরা দেখেছি দুপুর পর থেকে দরদাম হাঁকাহাঁকি চলছিল, সেই সাথে কিন্তু এই মুহূর্তে গরু বেশিরভাগ অনেকে কিনেছেন, আরও যারা দর হাঁকছেন দরের হাতের নাগালে এলে তবে অনেকে কিনছেনও আমরা দেখছিলাম। তবে স্থানীয় যারা প্রান্তিক খামারি তারা বলছেন এবার যে পরিমাণ তারা গরু লালন পালন করেছেন সেই তুলনায় হাটে ক্রেতার উপস্থিতি কিছুটা কমের কথাই তারা বলছেন। তবে দর নিয়ে কিছুটা পরস্পর বিরোধী বক্তব্য রয়েছেন। কেউ বলছেন দাম এবার বেশি হাঁকা হচ্ছে, প্রান্তিক খামারিরা বলছেন দরের জায়গাটা যেহেতু এবার গোখাদ্যের চড়া দর, তাদের আসলে কম দামে গরু ছাড়তে পারছেন না। কেনা বেচার যে কারবার তা কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে 100 কেজি 120 কেজি ওজনের মাঝারি ষাঁড় গরু বেশি বেচা কিনা এখানে দেখা যাচ্ছে। পাশাপাশি বড় যে ক্রেতার গরু কেনার জন্য যারা আগ্রহ নিয়ে আসছেন তারা কিছুটা হিসেব কষে দর করছেন। দৃষ্টিনন্দন গরুগুলো অনেকে কিনেছেন। তবে সার্বিক বাজার ব্যবস্থাপনায় আমরা দেখছিলাম এখানকার যারা ক্রেতা তারা বলছেন বিগত বছরের চেয়ে কিন্তু এখন পর্যন্ত তাদের দিক থেকে দরের জায়গাটা কিছুটা কমের কথাই বলছেন। এবং এই জেলায় এবছর প্রায় 8 লাখ কুরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এই স্থানীয় চাহিদা রয়েছে 2,65,000। বাকি যে গরু বা ছাগল রয়েছে এগুলো কিন্তু এই হাট থেকে বিভিন্ন জেলার প্রান্তিক হাট থেকে শহরে যাওয়ার জন্য এই মুহূর্তে হাটে তোলা হয়েছে। এবং জেলার ছাড়াও পার্শ্ববর্তী প্রতিটা উপজেলার প্রান্তিক হাটগুলো একেবারে ঠাসা। আর কয়েকদিন রয়েছে মাত্র ঈদুল আজহার। শেষ মুহূর্তের এই কেনা বেচার এই উপস্থিতি আমরা দেখছিলাম পরিপূর্ণতার একেবারে 16 গলায় বলা যায়, কারণ যারা এখানে গরু বা ছাগল কিনতে এসেছেন প্রত্যেকের মুখে কিন্তু আমরা তৃপ্তির হাসি দেখছিলাম। এবং আরো 2-1 দিন যে রয়েছে সেই দিনগুলোতে তারা শেষ মুহূর্তে পশু একটি কিনবেন এমন কথাই তারা বলছেন। এই ছিল সার্বিক নওগাঁয় পশু হাটে কেনাবেচার খবর আমার কাছে। নওগাঁ থেকে কোরবানির পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি, আর রাজধানীর দিয়াবাড়ি থেকে জানাচ্ছিলেন তোফাজ্জল হোসেন। এদিকে কোরবানির পশুর হাটে হয়রানি রোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন র্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ। সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক জানান 24 ঘন্টা র্যাবের ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। জাল টাকা শনাক্তে বসানো হয়েছে মেশিন। রোবাস্ট পেট্রোলিংয়ের মাধ্যমে কোরবানির পশুর হাটে নজরদারির কথাও জানান র্যাব মহাপরিচালক। ছিনতাই ডাকাতি রোধে নগদ টাকার পরিবর্তে ব্যাংকিং চ্যানেল বড় অঙ্কের লেনদেন করার পরামর্শ দেওয়া হয়েছে র্যাবের পক্ষ থেকে। নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে
প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। রাত নামলেই কাঁটা তারের বেড়া পেরিয়ে ভারতীয় গরু মহিষের চালান ঢুকে পড়ছে বাংলাদেশে। বিভিন্ন বাজারের রসিদ দিয়ে বৈধতা মিলছে এসব পশুর, হয়ে যাচ্ছে দেশে, ছড়িয়ে পড়ছে সারা দেশের হাট বাজারে। নির্দিষ্ট অঙ্কের টাকায় বিভিন্ন মহলকে হাত করে চলে চোরাচালান কারবার। ঈদুল আজহাকে সামনে রেখে ভারতীয় পশুর চালান ঠেকাতে তৎপরতা বাড়ানোর দাবি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নৌসাদ আহমদ চৌধুরী ও দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। এভাবেই রাতের অন্ধকারে ভারত থেকে একের পর এক গরু ঢুকছে সীমান্তের এপারে। সিলেট অঞ্চলের 4টি সীমান্ত পথে রাত গভীর হলেই এমন গরু মহিষের চালান চোখে পড়ে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর বাসিন্দাদের। এ দৃশ্য সিলেটের সীমান্ত এলাকায় অনেকটা ওপেন সিক্রেট বলছেন স্থানীয়রা। তাদের দাবি, নানা মহলকে ম্যানেজ করেই বিভিন্ন বাজারে রসিদ দিয়ে বৈধতা মিলছে ভারতীয় পশুর, পৌঁছে যাচ্ছে নানা গন্তব্যে। বেশিরভাগ স্যার ভারতের গরুই, কিন্তু এরা তো সব অস্বীকার করে। তারা অস্বীকার করলে কি আপনি কি চাইবেন আপনার লস করতেন? বর্ডার দিয়ে যখন গরুগুলা নামানো হয় রসিদগুলা 500 টাকা 600 টাকা প্রায় সময় 1000 টাকাও বিক্রি হয়। তবে পশু বোঝাই গাড়িগুলোতে থাকা ব্যক্তিরা গ্রামবাসীর এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। না ভারতের অংশ না, আমরা বাংলাদেশ থেকে এটা বাজার আছে, বাজার থেকে আমরা গরু কেনার পরে সংগ্রহ করি। রাতের অন্ধকারে ট্রাকে করে আসা গরুগুলোর মধ্যে যাচাই বাছাই করে দাগবিহীন গরুগুলোই বাজারে স্থান পাচ্ছে, বাকিগুলো যাচ্ছে কসাইখানায়। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন দেশি পশুর খামারিরা। ইন্ডিয়ান গরু যদি বাজারও যদি ঢুকে তো আমরা লস হইব। নিজের দেশের গরু নিজের খামারে দিকে রক্ষা করেন, না হলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জের দোয়ারা বাজার সহ কয়েকটি এলাকা হয়ে এসব পশু চোরাচালান চক্রের সক্রিয়তা এখন চোখে পড়ার মতো। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও পুলিশ বলছে চোরাচালান ঠেকাতে চলছে অভিযান। গরুর বাজার কেন্দ্রিক, ঈদ বাজার কেন্দ্রিক আমাদের নিয়মিত আলাদা টহল দেওয়া হয়েছে, চোরাচালান যাতে আসতে না পারে এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এসব সীমান্ত দিয়ে প্রায়শই চালান হওয়া পশুর একাধিক বড় চালান আটক করেছে বিজিবি। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। রাজধানীর দক্ষিণ অংশের 22টি স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সংকেত ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সিগন্যালিং সিস্টেম নিয়ে আলোচনা শেষে এই কথা জানান তিনি। বলেন, যানজট সহনীয় পর্যায়ে আনতে গণপরিবহন ও রিকশার পাশাপাশি হকার ইস্যুটিকেও ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। 3 ভাগের 1 ভাগ প্রায় আমাদের সম্পন্ন হয়েছে এবং বাকি 1 ভাগ আমরা আশা করি যে ঈদের ছুটির পরে আবার আমরা স্টেপ নিব, হয়তো 1-2 মাসের মধ্যে আমরা চেষ্টা করব। রিকশাকে একটা সিস্টেমে আমাদেরকে আনতে হবে, আমাদের পরিবহন যে গাড়িগুলো আছে সেটা একটা সিস্টেমে আনতে হবে। এগুলোকে যদি আমরা একটা সিস্টেমে নিয়ে আসতে পারি, এবং হকারটা অনেক ম্যাক্সিমাম জায়গায় আমরা তুলেছি, আরও কিছু বাকি আছে, হয়তো ঈদের জন্য আমরা তেমন কিছু করছি না। ঈদের পরে এটাকে যদি একটা সিস্টেমে নিয়ে আসতে পারি তাহলে ট্রাফিক, আমরা আশা করি যে ট্রাফিক সমস্যার অনেকটা কমে আসবে। হাম ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল আরও 16 শিশুর। হাসপাতালে ভর্তি 1434 জন। ডিএনসিসি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ঢাকার বাইরের রোগী। টিকা নেওয়া শিশুরা আক্রান্ত হলেও তাদের জটিলতা কম বলে জানিয়েছেন চিকিৎসক। জ্বরের সঙ্গে র্যাশ দেখা দিলেই হাসপাতালে নেওয়ার পরামর্শ তাদের। কমছেই না হাম সংক্রমণ। রাজধানীর শিশু হাসপাতাল ও মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হাম আক্রান্ত রোগী। জেলা পর্যায়ে হাম শনাক্তে দেরি হওয়ায় ঢাকায় আসার আগেই শিশুদের অবস্থার অবনতি হচ্ছে বলে জানান অভিভাবকরা। ফার্স্টে যেটা নিয়েছিলাম সেটা ধরতে পারে নাই, এটা একটা হয়রানি ছিল, লক্ষণ তারা ধরতে পারে নাই। বরিশাল মেডিকেলে নিয়ে উঠেছে, আমাদের ওখানে চিকিৎসা তেমন একটা আর কি দেয়নি। পরে ওখান থেকে আমাদের রেফার করলো ঢাকা মেডিকেলে এসে উঠলাম, ওখান থেকে পাঠিয়েছে শিশু হাসপাতালে শ্যামলী, সেখানেও আমাদের আর কি রিসিভ করেনি। তারপর ওখান থেকে আবার পাঠাইছে এইখানে। তো বাসটা আমার আর কি রাস্তায় আর কি নরম হয়ে গেছে। টাকা নিয়ে আসার সময় আর অবস্থা খারাপ, শুধু হামরক ছিল আর জ্বর ছিল অনেক, জ্বর যাইতেছে না।
পরে আমরা এখানে ভর্তি করাচ্ছি। ডিএনসিসি হাসপাতালের চিকিৎসক জানান, রাজধানীতে সংক্রমণের হার কমছে। টিকা নেওয়ার পরও যেসব শিশু আক্রান্ত হচ্ছে তাদের জটিলতাও কম বলে জানানো হয়। আগে যে বেশি সংক্রামক অবস্থায় আসতো, কিছুটা সংক্রামক খারাপ জটিলতা কম আসতেছে। এখানে যে সমস্ত রোগীগুলো আসতেছে সারা বাংলাদেশ থেকে রেফার হয়ে আসতেছে এবং জটিলতা নিয়ে আসতেছে। যারা ইমিউনেশন পেয়েছে, ভ্যাকসিন পেয়েছে, তাদের হাম হলেও তাদের জটিলতা কিন্তু কমে যাচ্ছে। হামের সঙ্গে তীব্র জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত আক্রান্ত শিশুদের হাসপাতালে আনানোর পরামর্শ দেন চিকিৎসকরা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের নাইখংছড়িতে মিয়ানমার সীমান্তে ফের স্থলমান বিস্ফোরণ। এবার প্রাণ গেল 3 বাংলাদেশের। পুলিশ জানায়, দুপুরে ঘুমধুম ইউনিয়নের মাইশফাড়ি মিয়ানমার সীমান্তের তুমব্রু নোম্যান্সল্যান্ডের 42 নম্বর পিলার এলাকায় কলা বাগানে কাজ করতে যান স্থানীয় 3 কৃষক। এ সময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমান হঠাৎ বিস্ফোরণে আংকমন তঞ্চঙ্গা নামে একজন নিহত হন। তাকে উদ্ধার করতে গেলে মাইন বিস্ফোরণে নিহত হন আরও 2 জন। খবর পেয়ে নাইখংছড়ি থানার পুলিশ সহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সীমান্তে টহল জোরদারের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধ সহ গুম, খুন, অপহরণের সঙ্গে যাদের নামই আসবে তাদের বিরুদ্ধে তদন্ত হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তবে নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। এছাড়া ট্রাইব্যুনালে মামলা চলমান থাকা অবস্থায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কোনো মন্তব্য করা ঠিক নয় বলেও জানান তিনি। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান দমনে হত্যাযজ্ঞ চালায় শেখ হাসিনা সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সেই হত্যাকাণ্ডের বিচার। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাকাণ্ডের 150টি মামলার তদন্ত চলমান, 31টি মামলার তদন্ত শেষ পর্যায়ে, 22টি মামলার বিচার কাজ চলছে আর রায়ের জন্য অপেক্ষমান 2টি। গুম এবং ক্রসফায়ার, এই 2টি ঘটনার উপরে আমরা বিশেষভাবে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা এগুলোর ইনভেস্টিগেশন কাজ শুরু করে দিয়েছি সারা দেশে। জুলাই 36 আন্দোলনে আমাদের বড় যে ম্যাসাকারগুলো, ক্যাজুয়ালিটিগুলো হয়েছে, একজন তদন্তকারী কর্মকর্তার সাথে আরও তদন্তকারী কর্মকর্তা নিয়ে এবং আমাদের প্রসিকিউশন টিমের সদস্যদেরকে অন্তর্ভুক্ত করে আমরা বিশেষ ইনভেস্টিগেশনের ব্যবস্থা করেছি। ভুয়া মামলা দিয়ে কাউকে হয়রানি করা হবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মন্তব্য করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একচ্ছত্র এখতিয়ার, তাদেরকে কাজ করতে দেন। এখন কোনো সংস্থা, সেটা অ্যামনেস্টি হোক, অন্য কোনো হিউম্যান রাইটস অর্গানাইজেশন হোক, কারো এই বিষয়ে এখন হস্তক্ষেপ করা উচিত হবে না। রামিসা ধর্ষণ ও হত্যা মামলা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে বিষয়ে নজর রাখতে হবে। শুধু শিশু সহিংসতা দমনের জন্য আলাদা বিচার হবে। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। সামাজিক মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন, বিদেশে পাঠানোর নিশ্চয়তা আর অল্প সময়ে ভিসা পাওয়ার প্রলোভন, সেই স্বপ্ন কিনতে লাখ লাখ টাকা তুলে দিচ্ছেন সাধারণ মানুষ। এরপরে শুরু হয় প্রতারণার ভয়ঙ্কর খেলা। কেউ হারিয়েছেন সঞ্চয়, কেউ জমি বিক্রি করে হয়েছে নিঃস্ব। ভিজিট ভিসার নামে অনলাইনে সক্রিয় চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। লজ্জা আর ভয়ে অনেকেই মুখ খুলছেন না। সিলেট থেকে নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। ফেসবুকে চোখ ধাঁধানো বিজ্ঞাপন, সহজে সিঙ্গাপুর, থাইল্যান্ড যাত্রা, নিশ্চিত ভিসা আর অল্প খরচে বিদেশ ভ্রমণের প্রলোভন। এই ফাঁদে পা দিয়েই প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। দেশজুড়ে সক্রিয় এসব চক্রের নেই কোনো বৈধ অফিস কিংবা সরকারি অনুমোদন। ফোন কলে আকর্ষণীয় কথা আর ভুয়া আশ্বাসে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এমন প্রতারণার শিকার হয়েছেন সিলেটের কয়েকজন যুবক। সময় সংবাদের অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে পেজ খুলে বিদেশ ভ্রমণের বিজ্ঞাপন দেওয়া হলেও যোগাযোগ করতে হয় শুধু হোয়াটসঅ্যাপে। ব্যবহার করা হয় বিদেশি নম্বর। কোনো ডকুমেন্টস ছাড়াই শুধু পাসপোর্ট দিলেই ভিসা হবে দাবি চক্রটির। এরপর বিকাশ কিংবা ব্যাংক অ্যাকাউন্টে নেওয়া হয় টাকা। 4 থেকে 7 দিনের মধ্যেই পাঠানো হয় কথিত ভিসা। তবে যাচাই মিলেছে সেগুলো নকল। অনলাইনে ভুয়া ভিসার কপি দেখেই ধাপে ধাপে টাকা আদায় করা হচ্ছে ভুক্তভোগীদের কাছ থেকে। আমাকে ফোন দিচ্ছে যে আপনার ভিসা হয়ে গেছে, আপনার আমার টাকা পাঠান। এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্ট
যাওয়ার পরে ওরা চেক করছে যে এটা ভুয়া ভিসা। অভিযোগ রয়েছে টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দিচ্ছে প্রতারক চক্রের সদস্যরা। আমাদেরকে বলছে যে ভিসা কপি দেবো আপনাদের, দেওয়ার পর বাকি টাকা আপনার পরিশোধ করবেন। ও আমাদেরকে সাথে প্রতারণা করছে, মানে ভিসাগুলো ফেক ভিসা আমাদেরকে দিচ্ছে। একাধিকবার যোগাযোগের পর সময় সংবাদের সঙ্গে কথা বলেন সংশ্লিষ্ট অনলাইন এজেন্সির এক কর্মকর্তা। তার দাবি, এয়ারপোর্টে কিছু অর্থ খরচ করলেই সমস্যার সমাধান হতো। উনি আমাকে নক করছে, আমি আমার কাজের কথাটা বলছি, বলার পরে উনি রাজি হয়েছে, ওনার ডকুমেন্ট দিছে, দেওয়ার পরে একটা পেমেন্ট করছে, প্রথমে করার পর আমরা কাজ করছি। তবে সেই বক্তব্যের সত্যতা সম্পূর্ণ নাকচ করেছেন ইমিগ্রেশনের এই কর্মকর্তা। অর্থাৎ এখানে বডি কন্ট্রাক্ট করে বা অর্থের বিনিময়ে কোনো মানুষ বিদেশে যায়, এগুলো একান্তই সম্ভব না। এদিকে আইনজীবীদের পরামর্শ, প্রতারিত হলে ঘরে বসে না থেকে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি প্রতারিত হয়ে যান বা কোনোভাবে ক্ষতির সম্মুখীন হন, আমার মনে হয় আইনের আশ্রয় নেওয়া উচিত। গত কয়েক মাসে এরকম বেশ কিছু অভিযোগ এসেছে এবং প্রত্যেকটা অভিযোগ আমরা তাৎক্ষণিকভাবে মামলা হিসেবে নিয়েছি এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাই সচেতনতার পাশাপাশি প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আর ভুক্তভোগীদের সাহসী ভূমিকাকেই জরুরি মনে করছেন সুধীজনরা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদে আরও থাকছে। হজের আনুষ্ঠানিকতা শুরুর অপেক্ষা। কাল দিনভর মিনায় অবস্থানের পর 9 জিলহজ আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। সার্বিক ব্যবস্থাপনায় মন্ত্রী সন্তোষ। স্কুল ফিডিং কার্যক্রমে শিশুদের পুষ্টিকর খাবারের মান ও সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সকালে রাজধানীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে স্কুল ফিডিং কর্মসূচির সরবরাহকারী প্রতিষ্ঠান, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় আগামী 7 কার্যদিবসের মধ্যে সাপ্লাই চেইন উল্লেখ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সরবরাহকারীদের। শিশুদের স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের জোর দেন ববি হাজ্জাজ। আমাদের গোল কিন্তু আপনার ব্যবসা বাড়ানো না, অন্য কোনো কিচ্ছু না। আমাদের একটা মাত্র গোল, বাচ্চারা ঠিকভাবে খাবার পায়। আমরা এখন আলাদাভাবে প্রচেষ্টা শুরু করব। তাদেরকে যেমন আমরা আজকে ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে দিচ্ছি, আপনাদের যেমন দিচ্ছি, সাপ্লায়ারদের যেমন দিচ্ছি যে আপনাদের ম্যাপিং করতে হবে, টেকনিশিয়ান দিতে হবে, আপনারা এইভাবে ব্যাচ ইন্সপেকশন করবেন, আপনাদের যেমন দিয়ে দিচ্ছি, তেমন আমাদের ডিপিআইওদের দিয়ে দিচ্ছি। স্বাধীনতার 55 বছরেও দেশের বাজেট গতানুগতিক ধারা থেকে বের হতে পারেনি বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে রাজধানীর পুরনো পল্টনে অর্থনৈতিক বিচার সাংবাদিকদের সঙ্গে জামাত ইসলামের জাতীয় বাজেট ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় তিনি বলেন, কখনো কখনো বাজেট হয়েছে মানুষের শোষণের হাতিয়ার, কখনো লুটপাট ও অর্থ পাচারের সুপরিচিত বন্দোবস্ত। 55 বছরেও বাজেট কখনো জনগণের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হয়ে ওঠেনি। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বাজেট বাড়াতে হবে। সংসদের বাজেট অধিবেশনে জামাত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। ফলে জামাত ইসলামীর পক্ষ থেকে যে ব্যাপারে আমাদের কখনো কখনো এদেশে বাজেট হয়ে উঠেছে মানুষকে শোষণের হাতিয়ার, কখনো লুটপাট এবং অর্থ পাচারের একটা সুপরিকল্পিত বন্দোবস্ত হিসেবে আমরা বাজেটকে দেখতে পেরেছি। কখনো এই 55 বছরে বাজেট জনগণের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হয়ে ওঠেনি। রাজস্ব সংগ্রহের পদ্ধতিগত দুর্বলতা, ত্রুটি বিচ্যুতি দূর করা এবং আয়ের আওতা বাড়ানো, ব্যয়ের ক্ষেত্রে অদক্ষতা, দুর্নীতি, অপচয়, দীর্ঘসূত্রিতাকে থামানো, এর মধ্য দিয়ে বাজেটকে কার্যকর করা যাবে। আর না করতে পারলে বাজেট হবে, কিন্তু বাজেট কার্যকরের ক্ষেত্রে এগুলোই বড় বাধা হয়ে থাকবে। এবার সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে টিসিবি। ঈদের আগেই শুরু হবে এমন কার্যক্রম। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থাটির চেয়ারম্যান নিশ্চিত করেছেন, বাজার মূল্যের চেয়ে লিটারে 14 টাকা কমে বিক্রি করলেও কোনো লোকসান হবে না। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির বাজারে ভোক্তাকে স্বস্তি দিতে বারবারই ভর্তুকি মূল্যে চাল, তেল, ডালসহ পণ্য বিক্রি করে আসছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। তবে তা সবসময় উন্মুক্ত থাকে না সবার জন্য। যদি একটু কম হয়, এটা সাধারণ মানুষ বা যারা ব্যবসায়ী তাদের জন্য আই থিঙ্ক এটা উপকার হবে। টিসিবি কোম্পানি যদি ছাড়ে তো ওই সবে দেখা যায় ওনার উসিলায় দেখা যায় অন্য কোম্পানি কমাইতে পারে। এবার তাই ভোজ্য তেল বিক্রয়কারী বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোর মতোই নিজেরা আমদানি করে সরাসরি বাজারে সয়াবিন তেল বিক্রি করতে যাচ্ছে সংস্থাটি।
দলটি। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে টিসিবির চেয়ারম্যান জানান, আসছে ঈদের আগেই শুরু হতে চাওয়া এই কার্যক্রমের আওতায় প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে 185 টাকা। আমরা এখন হোপফুল যে ঈদের আগে আমরা ছাড়তে পারবো, তেলটা বিক্রি করব। যদি ঈদের আগে না পারি হয়তো বা ঈদের পরে ইনশাল্লাহ আমরা খোলা বাজারে তেল বিক্রি করব। আমরা বাহির থেকে নিয়ে আসি, জায়গায় 200 টাকা, এটা আমরা 185 টাকার প্ল্যান আছে। জানান টিসিবির এই বিক্রি কার্যক্রমে ধীরে ধীরে এই তালিকায় যুক্ত হবে চিনি, ডাল সহ আরো বেশ কিছু পণ্য। আমাদের প্ল্যান আছে আমরা আটা দিব, আমরা কিছু মশলা দিব, আমরা ডিটারজেন্ট পাউডার দিচ্ছি। বর্তমানে বাজারে যেখানে 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 199 টাকা, সেখানে লিটারে 14 টাকা কমে ভর্তুকি ছাড়া টিসিবির এই বিক্রি কার্যক্রমে মজুতদারি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। টিসিবি যে উদ্যোগ নিয়েছে সেটা ভালো উদ্যোগ, এবং এতে করে বাজারে যে সিন্ডিকেশন এবং অবৈধভাবে যে দাম বৃদ্ধি করা এবং বিভিন্ন রকম সাপ্লাই ক্রাইসিস তৈরি করা, তো সেখান থেকে আমার মনে হয় যে এটা বের হয়ে আসা একটা সুযোগ তৈরি হলো। বাজার বাস্তবতা বলছে দেশের ভোজ্য তেলের বাজার মোটা দাগে 5টি কোম্পানির দখলে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল। জিলহজ মাসের 8 তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয় পবিত্র হজ। এদিকে মিনা ও আরাফাতের সার্বিক তাঁবু ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী। আব্দুল্লাহ তামিমের রিপোর্টে বিস্তারিত। ইসলামের অন্যতম স্তম্ভ হজ, যা পালন করতে পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখো মুসলমান সমবেত হন পবিত্র মক্কায়। 8 জিলহজ মিনায় অবস্থান, এরপর 9 জিলহজ আরাফাতে অবস্থান, 10 জিলহজ কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ। এই ধারাবাহিকতায় হজের মূল আনুষ্ঠানিকতা চলবে। সৌদি আরবের পবিত্র মক্কার বাংলাদেশ হজ মিশনে চলতি বছরের হজের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকোবাদ। আমরা এই সৌদি সরকারের কাছে কৃতজ্ঞ, অভিভূত যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছেন হাজিদের জন্য। হাজিদের যেন কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে ওনারা সচেষ্ট। আমি আশা করি, বিশ্বাস করি আল্লাহর রহমতে এইবারে হজ আগের তুলনায় অনেক উন্নত হবে, ভালো হবে। আগামী 8 জিলহজ জোহর থেকে শুরু করে মিনার তাঁবুতে টানা 5 ওয়াক্ত নামাজ আদায় ও ইবাদত বন্দিগির মধ্য দিয়ে শুরু হবে হজের মূল আমল। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক অস্ত্রধারী নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পথচারী। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের উত্তর দিকে ভিডিও ধারণ করছিলেন এবিসি নিউজের সাংবাদিক সেলিনা ওয়াং। হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে মাথা নিচু করে ফেলেন তিনি। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনের 17তম স্ট্রিট ও পেনসিলভেনিয়ার এভিনিউ সংলগ্ন এলাকায় হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির কাছে গোলাগুলির ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিস জানিয়েছে, এক ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। পরে আহত সন্দেহভাজনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার সময় হোয়াইট হাউস প্রাঙ্গণে থাকা সাংবাদিকরা টানা 15 থেকে 30 রাউন্ড গুলির শব্দ শুনতে পান। মুহূর্তে নিরাপত্তা অ্যালার্ট জারি করে সাংবাদিকদের প্রেস ব্রিফিং রুমে আশ্রয় নিতে বলা হয়। সশস্ত্র সিক্রেট সার্ভিস সদস্যদের পুরো সময় নর্থ লনে অবস্থান নিতে দেখা যায়। প্রায় 40 মিনিট পর তুলে নেওয়া হয় লকডাউন। গুলির ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তিনি সন্দেহভাজনের গুলিতে নাকি পাল্টা অভিযানের সময় আহত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তবে কোনো সিক্রেট সার্ভিস সদস্য আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হোয়াইট হাউস জানিয়েছে, ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবনের ভেতরেই ছিলেন এবং তিনি নিরাপদে আছেন। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেছেন, তদন্তে সহায়তা করছে এফবিআই। মাত্র 1 মাস আগেও হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় গুলির ঘটনার পর নতুন এই হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবার খেলার খবর। প্রস্তুতিতে সন্তুষ্ট থাকলেও বিশ্বকাপে মাত্র 2টো জয় প্রত্যাশা করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইংল্যান্ডের কন্ডিশনে বিশ্বকাপ হলেও স্কোয়াডে মাত্র 2 পেসার নিয়ে যাচ্ছে টাইগ্রেস। অফ ফর্মে থাকা ক্রিকেটারদের স্কোয়াডে রাখার কারণ জানা নেই জ্যোতির। আরো 2 থেকে 3টা ম্যাচ উইন করার দিকে চিন্তা ভাবনা আমাদের আছে এবং
ডেফিনেটলি টিমের যে অবস্থান এখন এবং কিছু প্লেয়ার আছে অনেক বেশি কনসিস্টেন্ট টিমের জন্য, স্পেশালি T20 ফরম্যাটটা অনেক বেটার ওয়েতে ক্রিকেট খেলতেছে ইন্ডিভিজুয়ালি। সো যদি আমরা কালেক্টিভলি ক্রিকেটটা খেলতে পারি ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে, সো ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবো। লাস্ট কিছুদিন হয়তো ব্যাটিং করতে পারিনি, বাট আমার কাছে মনে হয় আমার নিজের প্রতি আমার ফেথ আছে এবং টিম ম্যানেজমেন্টেরও আছে, এবং লাস্ট কিছুদিন ধরে যেভাবে প্র্যাকটিস করছি স্পেশালি এমন হচ্ছে একটা মোমেন্টামের অপেক্ষা, সামনে যে ট্রাই নেশন সিরিজ আছে ট্রাই করবো আমি আমার নিজেকে সেম আগের মতো করে দেখতে। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রামিসা ধর্ষণ হত্যার 5 দিনের চার্জশিট, অভিযুক্ত সোহেল স্বপ্ন দম্পতি 1 জুন ট্রাইব্যুনালে হবে অভিযোগ গঠনের শুনানি, 7 দিনে বিচার কাজ শেষ করার আশা। সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান, স্বার্থ রক্ষা করেই হবে চুক্তি, জ্বালানি স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিতে গুরুত্ব প্রধানমন্ত্রীর। এবং দিনকে দিন ভয়ঙ্কর হচ্ছে হাম, নিভে গেল আরও 16 শিশুর প্রাণ, নতুন ভর্তি প্রায় 1,500, জেলা পর্যায়ে শনাক্ত বিলম্ব, ঢাকায় আসার আগে সংকটাপন্ন রোগী। এই ছিল 5টার সময় সংবাদের এখনকার আয়োজন। এরপর বাংলা সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।